বিক্রম ব্যানার্জি বলছেন? হ্যাঁ বলছি, বলুন। বলছি দাদা, আজকে এসএসসি মানে কি হলো সুপ্রিম কোর্টে, কার্যত সব মানুষ জানার জন্য অধীর আগ্রহে রয়েছেন, যদি একটু ভালো করে বুঝিয়ে আমাদেরকে বলেন। দেখুন, আজকে স্কুল সার্ভিস কমিশনে টার্মিনেটেড ক্যান্ডিডেট তাদের তরফ থেকে আজকে সওয়াল করা হচ্ছিল। সেই সওয়ালে তাদের বক্তব্য ছিল, তাদের দুটো গ্রুপ ছিল, টেন্টেড ক্যান্ডিডেট আপাতত যাদেরকে মানে এই দৃষ্টিতে দেখা হচ্ছে, তাদের পক্ষ থেকে বিশেষ করে যারা নন টেন্টেড ক্যান্ডিডেট তারা 65B আর এগুলো সম্বন্ধে তাদের যা আর্গুমেন্ট তারা করছিলেন, জজ জানিয়েছেন রিট পিটিশনে 65B নিয়ে বলার মতন কিছু নেই, ইট ইজ আ সাবজেক্ট ম্যাটার অফ ট্রায়াল। আর যারা জেনুইন ক্যান্ডিডেট তারা বলছিলেন তাদের নামে কোনো অভিযোগ নেই, তাই তাদের চাকরি যাওয়া উচিত না, এই নিয়ে তাদের তরফ থেকে তাদের আর্গুমেন্ট পেশ করা হয়। মূলত দেখা যায় যারা আজকের হিয়ারিংয়ে এটাও দেখা যায়, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তিনি সুপ্রিম কোর্টে আজকে সওয়াল করেছেন যে তার যে 18 লক্ষ টাকা যেটা মানে তাকে ফেরত দিতে হয়েছে সেটা যেন সে ফেরত পায়, এটা তার তরফ থেকে বলেছেন। তো জজ সেই বিষয়ে এখনো অবধি কোনো কিছু মন্তব্য করেননি। আর এটাও আজ সুপ্রিম কোর্টে আমরা দেখি যে যারা যারা টেন্টেড ক্যান্ডিডেটস এবং যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের তরফ থেকে যে আর্গুমেন্ট হয়েছে তাতে মূলত টেন্টেড ক্যান্ডিডেটরা চাইছে যাতে করে যাতে পুরো প্যানেলটা বাঁচানো যায়, তাতে করে জজের তার মধ্যে একজনের তরফ থেকে একটি সাবমিশন করা হয়, যে সাবমিশনে আমরা দেখতে পাই যে বলে যে তার নাকি ওএমআর শিট যেটা সিবিআই বার করেছে তার থেকে তার আলাদা, সে অনেক আগে ওএমআর শিট পেয়েছে, তাও তার নাম টেন্টেডের জায়গায় উঠে গেছে। তাতে জজ সাহেবের মন্তব্য যে সেটা তো আরো গন্ডগোল হয়ে যাচ্ছে। আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে যে টেন্টেড যারা তাদের অবস্থা যে খুব একটা ভালো বলে তো আমার অন্তত মনে হচ্ছে না। ফাইনালি আপাতত হিয়ারিং চলছে, দেখা যাক কোর্ট কি বলে। আজকে স্টেট স্কুল সার্ভিস কমিশন, বোর্ড, টেন্টেড ক্যান্ডিডেট, টার্মিনেটেড ক্যান্ডিডেট তাদের দিন আমাদের আর্গুমেন্ট হবে, যেখানে আমাদের এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদেরও আর্গুমেন্ট হবে, তারা তাদের বক্তব্য কোর্টের কাছে পেশ করবে। বিক্রম দা, সোমবার দিন একটা 27 জিনিস তারিখ একদম বিক্রম দা, একটা জিনিস আমি বলতে চাই, অঙ্কিতা অধিকারী বলছে যে কার্যত ভর্ৎসনার শিকার হয়ে সে কার্যত দেখা গেছিল তার চাকরিচ্যুত হয়েছিল, টাকা ফেরত দিতে হয়েছিল, তাও কোন লজ্জায় এরা সুপ্রিম কোর্টে যায়, কিসের ভিত্তিতে সুপ্রিম কোর্টে যায়? সুপ্রিম কোর্টে যাচ্ছে কি আরো আরো 4টে জেনুইন ক্যান্ডিডেটের সর্বনাশ করার জন্য। আর আপনি একটা কথা বলুন তো, একটা লোক পরীক্ষা দেয়নি সে কেন মাইনে পাবে? একটা লোক পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশনে সে ইন্টারভিউতে বসেনি, দ্যাট ইজ আ ম্যাটার অফ রেকর্ড, সে চাকরি পেতে পারে? এইরকম হাস্যকর জিনিস কোনো সময় মানে হচ্ছে। তিনি সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন করেছেন টাকা ফেরত দেওয়ার জন্য। আমি তো আমার জীবনে কতটা নির্লজ্জ তৃণমূল হলে, হ্যাঁ মানে আমি জানি না সুপ্রিম কোর্ট ফাইনালি কি বলবে। তিনি আবেদন করেছেন, এখন আবেদন করেছেন তো কি করা যাবে, সে আবেদনের তো শুনানি তো হবে, তারপরে কোর্ট যা ডিসিশন নেবে। কিন্তু আমার যেটা বক্তব্য, একটা লোক সে পরীক্ষাতেই বসেনি, মানে আপনি জিনিসটা চিন্তা করুন, যে লোকটা ইন্টারভিউতে বসেনি তার সে কি করে টাকা ফেরত চায়? তার বাবা মন্ত্রী। মানে আমি আমার জীবন দশায় এরকম জিনিস তো আমি দেখিনি। যাই হোক, দেখা যাক, ফাইনালি হিয়ারিং চলছে, একটা জিনিস ভালো আমি হিয়ারিং বলছি, হচ্ছে ঠিক এবং আমরা আশাবাদী, এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে বলে আমি মনে করি। হাইকোর্টেও বিচার পেয়েছে, বিচার হয়েছে, সুপ্রিম কোর্টেও বিচার হবে বলে আমি মনে করি। বিক্রম দা, একটা জিনিস আমি শুধু একটুকু জানতে চাই, মানে এই যে মানে আপনি তো বিস্ফোরক কথা বললেন, এই অঙ্কিতা অধিকারীর কথা আজ সারাদিনও উঠে আসেনি। আরেকটা জিনিস আমি বলবো, আজকে হিয়ারিং এ ছিল তো অঙ্কিতা অধিকারীর কথা, ওনার হ্যাঁ, তরফ থেকে কিন্তু তো আইনজীবী দাঁড়িয়ে বলেছেন। কিন্তু কোনো ইনফরমেশন আসেনি, আজকে আপনি এই প্রথম বললেন। আমি আরেকটা জিনিস বিক্রম দা জানতে চাই, এই যে এরাই তো সর্বনাশ করছে, জালে কারা বৈধ কারা অবৈধ, মানে এই যে বিচারে মানে এরা আরো তো জটিলতা সৃষ্টি করছে। হ্যাঁ, এটা তো আরো বেশি জটিলতা সৃষ্টি করছে, এগুলো সব আজকে হিয়ারিং এর মধ্যে উঠে এসেছে। এখানে কোনো কোর্টের মন্তব্য যে কিছু আমরা সেইভাবে পেয়েছি সেরকম না। কোর্ট এখন এক পক্ষকে শুনেছে, তাই পুরোপুরি শুনছেন। এখন সবাইকেই তো শুনানি করার সুযোগ দিতে হবে, একটা ভারতবর্ষের চিফ জাস্টিসের কোর্ট। আরেকটা এখন জিনিস কোর্টে যদি কেউ যায়, ধরুন যেই হ্যাঁ, কোর্টে যাবে, সে কোর্টে যাওয়ার তো অধিকার প্রত্যেকের আছে।
হুম। আমাদের দেশ তো ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে আদালতে যে কোনো মানুষই যেতে পারে, যিনি খুন করবেন তিনিও যেতে পারেন, যিনি খুন করেননি তিনিও যেতে পারে, তাই যাবার অধিকার সবার আছে। আমি সেই বিষয় নিয়ে কিছু বলছি না, যাওয়ার অধিকার সবারই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে হলো যে একটা জিনিস বোঝা উচিত, যদি আজকে শুধু উনি একা নন, অনেক ক্যান্ডিডেট আছে যারা কিনা পরীক্ষায় বসেননি অথচ চাকরি পেয়ে গেল। তাদের কি টাকা ফেরত চাওয়া উচিত না বলুন তো? তাদের কি টাকা ফেরত চাওয়া কি আদৌ উচিত? ঠিক। আমি উচিত অনুচিতের জায়গা থেকে বলছি। একদম। আমি যিনি বল পরীক্ষায় বসেননি, তার প্যানেলের নাম নেই, যিনি ইন্টারভিউতে বসেননি, তার তরফ থেকে তো এটা তো বলাটা উচিত না। বিক্রম দা তারা আরেকটা এক্সপেক্ট করে কি জিনিস। করে আমি সেটাই বুঝি না। একদম আমি অথচ বলছি, যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের যদি চাকরিটা চলে যায় তা তো ভেসে যাবে। কিন্তু জেনুইন আপনারা ক্যান্ডিডেট নাকি যারা, উদ্দেশ্য প্রণোদিত ভাবে চাইছেন যাতে প্যানেলটা ক্যান্সেল হোক। দেখুন কখনোই আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্যানেল ক্যান্সেল হোক চাই না। তাহলে তো এর আগেও তো আমরা হাইকোর্টে মামলা করেছিলাম, তখন তো প্রচুর লোকজন চাকরিও পেয়েছিলেন। কখনোই আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্যানেল ক্যান্সেল হোক চাই না, চাইও নি, ভবিষ্যতেও চাইবো না। কিন্তু সমস্যা যে জায়গাটা হচ্ছে, যদি স্যাগ্রিগেশন না হয়, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে আনডিটেক্টেড অনেক ক্যান্ডিডেট যাদেরকে ডিটেকশনের মধ্যে আনা যায়নি হয়তো, তাদের কি হবে? তাহলে তো যারা জেনুইন তাদের জায়গায় তারা পেয়ে গেল। প্রশ্নটা সেই জায়গাটা, সব থেকে বড় প্রশ্নটা সেই জায়গাটা, যে স্যাগ্রিগেশন যদি হয় সেই স্যাগ্রিগেশনটা একদম প্রপার স্যাগ্রিগেশন হতে হবে, একটাও ফেক ক্যান্ডিডেট সেখানে থাকবে না। আমি বলছি নাইসার যে এক্স এমপ্লয়, যার বাড়ি থেকে সিবিআই 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, ওই বিষয়টা যদি আমাদেরকে একটু খুলে বলেন বিক্রম দা। দেখুন স্যার, যে সিবিআই তদন্ত করেছিল এক্স এমপ্লয়ি, সেখান থেকে আপনার উঠে এসেছে যে সিবিআই এর হার্ড ডিস্ক পেয়েছে, তাতে ওএমআর গুলো পাওয়া গেছে। এখন একটা অংশের বক্তব্য হলো অরিজিনাল যেহেতু নেই সেটাকে মেলানোর মতন কোনো জায়গা নেই, ক্যান্ড ইমেজ নাকি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, এগুলো সব রেকর্ডের মধ্যে থেকে উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে হলো, যদি রেকর্ডের মধ্যে থেকে কোনো জিনিস উঠে আসে এবং এই যে ডকুমেন্ট যেগুলো বেরিয়েছে সেটা স্ক্যান হয়েছে ডেটা স্ক্যানটেক বলে একটি অর্গানাইজেশনে, এবং নাইসা একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি, তাকে ব্যাকডোর টেন্ডারে পাওয়ানো হয়েছে এই কন্ট্রাক্টটা। তা এর কি রিলায়েবিলিটি আছে? পুরো সিলেকশন প্রসেসটা যে নড়বড়ে হয়ে যাচ্ছে সেটা মেন কারণ এইটা। অনেক ভালো ভালো কোম্পানি ছিল, টাটা ছিল, ইনফোসিস ছিল, অনেক ভালো ভালো, তাদেরকে টেন্ডার দিতে পারতো না, বেছে বেছে নাইসাকে দেওয়া হয়েছে। দেখা নাইসা কাজটা করেছে, করার পরে সেই ওএমআর গুলো সিবিআই রিট্রাইভ করেছে। পুরো 25 লক্ষ ছাত্রছাত্রী যারা যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকেরটাই সিবিআই রিট্রাইভ করেছে। এখন এই ডেটাটা যেটা সিবিআই রিট্রাইভ করেছে, স্কুল সার্ভিস কমিশন তো একবারও বলছে না যে আমরা এই ডেটাটাকে চ্যালেঞ্জ করছি, এটা ওদের ডেটা নয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনও বলছে না। সবাই কিন্তু আর্টিকেল 12 অথরিটিস যারা, তারা এই ডেটাটাকে মেনে নিচ্ছে। তাহলে যদি কেউ অ্যাডমিট করে নেয় এটা আমার ডেটা, তাহলে আর কি থাকে? আর এটা তো ক্রিমিনাল ট্রায়াল নয়, এটা রিট পিটিশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মতন একটা জায়গা তৈরি হয়েছে। একদম আমি বলছি বিক্রম দা, অনেকে আবার নাকি যারা বৈধ তারা। এর আগের হিয়ারিং এ জজ সাহেব বলেছিলেন, যারা যারা মানে আর্গুমেন্ট করেছিলেন, যে সিবিআইও ভুল, রঞ্জিত বাস কমিটি করেছে সেটাও ভুল, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ করেছে, ওরা যদি সবাই যদি বলতে থাকে যে ওইটা ভুল, তাহলে কি করে হয়? শুধুমাত্র যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা ঠিক, এটা তো ঠিক নয়। হ্যাঁ, এখানে যেটা বিষয় সেটা হচ্ছে হলো, কিছু জেনুইন ক্যান্ডিডেট তো ডেফিনিট আছে, তাদেরকে বাঁচানোর প্রক্রিয়ার জন্যই জজ সাহেব এত শুনানি দিচ্ছেন। আপনারা যদি সুপ্রিম কোর্টের হিয়ারিংটা যারা যারা অনলাইনে দেখেছেন বা আগের দিনও দেখেছেন, সুপ্রিম কোর্ট তো প্রত্যেককেই শুনানি করার সময় দিয়েছে, প্রত্যেকেই তাদের নিজস্ব যা আর্গুমেন্ট সেটা পেশ করেছে। এখন দেখা যাক, আলটিমেটলি এখনো হিয়ারিং চলছে, আগে থেকে তো কিছু এক্সপেক্ট করা সম্ভব না, আগে থেকে কিছু বলাও সম্ভব না। হিয়ারিং চলছে, দেখা যাক কি আলটিমেটলি জজ সাহেবরা সিদ্ধান্ত নেন। তবে এটা এর অনৈতিক হবে। পরবর্তীতে আপনারা বলবেন তাই তো বিক্রম দা, আপনাদের বলার সুযোগ আসবে তাই তো? হ্যাঁ, এরপরে আমাদের বলার সুযোগ আছে। আমরা তো সবার শেষে বলবো, কারণ মামলাটা যেহেতু আমরা ইনিশিয়েট করেছি, যারা সুপ্রিম কোর্টে গেছেন তারা আগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, কমিশন সুপ্রিম কোর্টে গেছে, টার্মিনেটেড ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্টে গেছে। মানে অনেক এই অনেক যে অনেক আপনাদের উপর এই প্যানেলে আমাদের যা রেকর্ডে উঠে এসেছে, ঠিক। তাতে করে অ্যারাউন্ড 8 থেকে 9 হাজার ক্যান্ডিডেট আছেই, সংখ্যাটা 10,000ও হতে পারে।
আর আমার যা বিশ্বাস তাতে করে দেখুন, এক্স্যাক্ট তো ডিটারমাইনিং ফিগার বলা সম্ভব না, তাতে করে 14-15 হাজার জেনুইন ক্যান্ডিডেট আছে, একেবারে নেই এটা না। এটা এখন এটা প্রথমেই স্কুল সার্ভিস কমিশনের স্ট্যান্ড নেওয়া উচিত ছিল যে এইগুলো আমাদের জেনুইন, এদের এগেনস্টে কোনো অভিযোগ নেই, এইগুলো আমাদের ফল, যেটা পাবলিককে দিয়ে দেওয়া উচিত। এই যে জজ সাহেবরা সবসময়তে যারা যারা ফেক তাদের নামগুলো পাবলিকের কাছে মানে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাবলিশ করে দিচ্ছিলেন, তাতে আবার একটা অংশের আপত্তি। যারা জেনুইন, আপনি দেখবেন যারা জেনুইন তারা তাদের নম্বর কিন্তু পাবলিশ হোক, তাতে তাদের কোনো প্রবলেম থাকবে না, কারণ তারা জানে তারা জেনুইন। আপত্তি থাকবে কাদের? যারা টেন্টেড হবে তারা। ঠিক না। আর একটা জিনিস আমি বিক্রম দা লক্ষ্য করছিলাম, মানে এই যে সবাই বলছে আপনারা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তারপরে শুনছিলাম রাজনীতির না শিকার হয় যারা এই মুহূর্তে সুর চড়াচ্ছিলেন, কার্যত আপনারা তো সুপ্রিম কোর্টে যাননি, গেছে তো রাজ্য সরকার, গেছে তো স্কুল সার্ভিস কমিশন, তাই তো? রাজ্য সরকার গেছে, স্কুল সার্ভিস কমিশন গেছে, বোর্ড গেছে, আমরা কোনো সুপ্রিম কোর্টে যাইনি। আমরা ডিফেন্ড করছি, আমরা সুপ্রিম কোর্টে কোনো যাইনি। যা তথ্য এবং যা রেকর্ড উঠে এসেছে, তাতে করে এটা অ্যাডমিটেড পজিশন হয়ে যাচ্ছে যে এই ইলেকশন প্রসেসে বেআইনি নিয়োগ হয়েছে। এটা অস্বীকার করার মতন জায়গায় নেই। এবার সেই পরিমাণটা কতখানি, ফিগারটা কি 5,000 না 7,000 না 10,000, কতখানি? দ্বিতীয় প্রশ্ন, যেটা সব থেকে বড় কথা, যে এদেরকে স্যাগ্রিগেট করা যাচ্ছে কিনা, এদেরকে দুটো ভাগ করা যাচ্ছে কিনা, এই হলো বিষয়। এদের যদি ভাগ করা যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি ভাগ করা না যায়, কারণ আমরা তো চাকরি খাও, এটা তো আমাদের রিপিটিশনে যখন আমরা ফাইল করেছিলাম তখন আমাদের প্রেয়ার ছিল না, কিন্তু সাবসিকুয়েন্টলি দেখা গেল যে টেন্টেড আর নন টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে ভাগ করাটা খুব ডিফিকাল্ট জায়গা। প্রতিটা স্তরে স্তরে ডিভিশন বেঞ্চের যে রায় হয়েছে, সেই রায় আমরা দেখতে পাচ্ছি যে 17 ধরনের দুর্নীতি হয়েছে, যেটা এখনো অবধি ডিটেক্টেড। ভবিষ্যতে আরো কিছু দুর্নীতি ডিটেক্টেড হবে কিনা জেনে, এবং সব থেকে যেটা বড় ব্যাপার, যেটা আমাদের আর্গুমেন্টের মধ্যে থাকবে এবং উঠে এসেছে এতক্ষণে, সেটা হচ্ছিল সুপার নিউমেরিক পোস্ট। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা এফিডেভিট দেওয়া হয়েছিল যে সুপার নিউমেরিক পোস্টে যারা বেআইনি ভাবে নিয়োগ পেয়েছে তাদের নিয়োগটাকে রেগুলারাইজ করার জন্য তারা এফিডেভিট দিয়েছেন। এই এফিডেভিট কখনো হয়? সুপার নিউমেরিক পোস্টে যারা যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল রাখার জন্য সুপার নিউমেরিক পোস্ট, এটা স্কুল সার্ভিস কমিশন বলতে পারে। পরে তারা উইথড্র করেছিল, ঠিক কথা, কিন্তু উইথড্র করলেও দ্য প্রি ইন্টেনশন বা প্রি ইন্টেন্ডেড মাইন্ড যেটা রয়ে যাচ্ছে, যেটা সব থেকে বড় ডেঞ্জারাস জায়গায় এসে দাঁড়িয়ে গেছে এই সিলেকশন প্রসেস, যেগুলো কালে দিনে মামলা চলতে 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 আজকে রেকর্ডগুলো বেরিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের তো উচিত ছিল যে যতগুলো জেনুইন ক্যান্ডিডেট তাদের নাম পাবলিশ করে দেওয়া, সুমোটো, কোর্টের ডাইরেকশনেও না, সুমোটো করা, যাদের যাদের নামে অভিযোগ হয়েছে তাদের নামটাও একদম ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া। এবার যারা আছে তারা অভিযোগ করবে, আলটিমেটলি দেখবেন হয়তো 14-15 হাজার ক্যান্ডিডেটের বিরুদ্ধে। আমরা কি সবার নামে অভিযোগ করেছি? তা তো না। আমরাও তো অভিযোগ করেছি কিছু স্পেসিফিক লোকের নামে, এরকম তো নয় যে আমরা পুরো 25,000-এর নামে অভিযোগ করেছি, তা তো না। আমরা অভিযোগটা করেছি ধরুন 5,000, 6,000, সেটা বেড়ে এসে দাঁড়িয়েছে হয়তো 10,000। প্রচুর ক্যান্ডিডেট আছে যারা জেনুইন, কিন্তু তাদের দায়িত্বটা তো আর যারা মামলাকারীর আইনজীবী তারা নেবে না, তাদের দায়িত্বটা নেবে রাজ্য সরকার। সরকার কি করতে আছে? এর আগে তো পশ্চিমবাংলায় 2011 সালের আগে তো কোনো সিলেকশন প্রসেস এইভাবে বিপদে পড়েনি, তখনও তো নিয়োগ হয়েছিল। ভারতবর্ষে তো এরকম ঘটনাও নজিরবিহীন। এবং সব থেকে বড় কথা, পশ্চিমবাংলার এটা একটা কালচার এবং ট্র্যাডিশন যে ওএমআর শিট ডিস্ট্রয় করে দেবো, ক্যান্ড ইমেজ রাখবো না। প্রাইমারিতে তো আরো সাংঘাতিক, ওএমআর শিটটাকে ডিজিটালাইজ, ডেটাটাকে টাইপ কপিটাকে ডিজিটালাইজ ডেটা বলে আমি চালিয়ে দেবো। এগুলো তো ছত্রে ছত্রে জালিয়াতি, এবং ছাত্রছাত্রীদের সাথে জালিয়াতি, এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে জালিয়াতি। আমরা সবটাই সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরবো, এবং সর্বোচ্চ আদালত যেটা বলবে সেটা সবাই মানবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। নমস্কার।